আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসগুলোতে আমরা সিরিয়াল কমে সোরা সাইকোসিস এবং আজকের সিরিয়ালে সিফিলিস মায়াজম চলে আসছে। মায়াজম গুলো আসলে এরকম কোনো ডিজিজ নাই কিংবা সিমটম নাই যেগুলো মায়াজমের আওতায় পড়বে না। আর এটা বুঝলে কি হবে যে আমাদের যখন মাল্টি সিস্টেম ডিসঅর্ডার হয়, অর্থাৎ সমস্ত শরীরের বিভিন্ন অর্গান যখন ডিজিজ দিয়ে রোগের সিমটম দিয়ে আক্রান্ত হয়, তখন আমাদের জন্য মেডিসিন একটা সব মিলিয়ে সিলেকশন করার জন্য একটা ভালো ভূমিকা পালন করে এই মায়াজমটা। রুট লেভেল থেকে কাজ করা সুবিধা হয়, তার গোড়া থেকে ট্রিটমেন্ট করা সুবিধা হয়। এই জন্য হচ্ছে মায়াজম তার দরকার আছে। এনিমেন সাহেব এটা 12 বছর সাধনা করে বের করছেন এই মায়াজম গুরুত্বটা। আজকে আন্ডারস্ট্যান্ড সিভিলিস মায়াজম আমরা এটা কিভাবে সহজে বুঝতে পারি সেগুলো আমরা দেখব। তার আগে শুরু করতে চাচ্ছি যে স্লাইড কাজ করছে না। আচ্ছা, তো ডেভেলপমেন্ট অফ সিফিলিস মায়াজম এটা আসলে আমাদের শরীরে কিভাবে বা অর্গানে কিংবা আমাদের বডিতে কিভাবে এটা হচ্ছে ডেভেলপমেন্টটা হয়, পরিণত হয়, প্রোগ্রেসটা যেভাবে হয়। এই দুইটা টার্ম আমাদের একটু মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে অ্যানসেস্ট্রাল, এটার মানে হচ্ছে পৈতৃক কিংবা বংশগত বা হেরিডিটারিও বলা যেতে পারে, একই সিনোনিম শব্দ। অ্যানসেস্ট্রাল, আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যানসেস্ট্রালটা পরে বলছি, অ্যাকোয়ার্ডটা আগে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সিফিলিস মানে হচ্ছে আমাদের যে ট্রিপোনামা পেলিডাম একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটা আমাদের যে জেনিটালিয়া অর্গান যেগুলো আছে, মেল এবং ফিমেল, সেই জায়গাগুলোতে প্রথমে হচ্ছে এটা আক্রান্ত করে। সাইকোসিস মায়াজম অর্থাৎ যেটা গণকক্কাস পড়ে আসছি, সেটা যেরকম ভাবে আমাদের আচিল, তারপরে হচ্ছে ওয়ার্স, ফিগওয়ার্স এগুলো তৈরি করে, ঠিক এই মায়াজমটা আলসারেশন কিংবা ডিসচার্জ, গ্যাংগ্রিন এই বিষয়গুলো তৈরি করে। এখন সেটা তো আক্রান্ত হয় এসটিডি ডিজিজের মাধ্যমে, কিন্তু এটা তো নাও হতে পারে। এই অ্যাকোয়ার্ডের চাইতে অ্যানসেস্ট্রালটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, অ্যাকোয়ার্ড ধরেন একটা মানুষ, ভালো মানুষ, সে একদম পরিমিত জীবনযাপন করে, এ ধরনের কোনো বদ অভ্যাস তার মধ্যে দিয়ে নাই। তার ভেতর দিয়ে যদিও ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, কন্টাক্ট টাচিং এর মাধ্যমেও কিছু কিছু অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত, অর্থাৎ যেটা আমাদের শরীরে আমাদের কর্মের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা আসার সুযোগ পায়, সেটাকে বলছে অ্যাকোয়ার্ড। এটা তো বোঝাটা সহজ তুলনামূলক ভাবে, কারণ এটা প্রথমে এসেই মেল এবং ফিমেল যে জেনিটালি অর্গান গুলো যেগুলো আছে, সে নাম আর এখানে বলা স্পেসিফিক দরকার নেই, সেখানে হচ্ছে এরকম আলসারেশন তৈরি করে। এটাকে ওরা বলছে, বাংলায় বলে যে উপদংশ, ইনফ্লামেশন, আলসারেশন, সোরনেস, এই বিভিন্ন টার্মগুলো এখানে তারা ইউজ করছে। সেখান থেকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, এখানে সিফিলিস এই মায়াজমটা এখানে প্রভাব করছেন। তারপরে সেখান থেকে সব নিয়ে এটা হচ্ছে ভিডিআরএল টেস্ট করলে কিংবা কালচার করলে সেটা বোঝা যাবে যে হ্যাঁ, এখানে ট্রিপোনামা পেলিডাম এটা আছে। এটা তো তুলনামূলকভাবে সহজ কিছুটা, কিন্তু এই অ্যানসেস্ট্রালটাই হচ্ছে কঠিন। কারণ এটা হচ্ছে বংশ পরম্পরার মাধ্যমে ওয়ান জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সমিটেড হয়। হতে পারে আমার বাবা ভালো মানুষ ছিলেন, তার বাবা ভালো মানুষ ছিলেন, তার বাবা হয়তো একটু ঝামেলা করে ফেলছেন কোনো না কোনো ভাবে, এখন সেটা তো কোনো জায়গায় রেকর্ড নেই, ভিডিও করাও নেই, কিন্তু সেটা তো শরীর তো ঠিকই মেমোরি করে রাখছে, ক্রোমোজোম তো ঠিকই সেটা ধরে রাখছে। সেই ডিজিজ ফোর্সটা, সেই সিফিলিসের যে মায়াজমের যে প্রভাবটা, সেই শক্তিটা যেটাকে বলা হয় যে বিষটা, সেটা তো ঠিকই প্রবাহিত হচ্ছে জেনারেশন টু জেনারেশন। এবং যেটা হচ্ছে যে জেনারেশন টু জেনারেশন যখন ট্রান্সমিটেড হচ্ছে, এটা আরো প্রবলতর হচ্ছে, আরো কঠিন হয়ে যাচ্ছে। কেন কঠিন হয়ে যাচ্ছে? কারণ আমাদের জীবাণু, এরাও কিন্তু মানুষের মতো বংশ বিস্তার করতে চায়, বাঁচতে চায়, পৃথিবীতে বসবাস করতে চায়। তারা তাদের জীবনটাকে শেষ করতে চায় না। এই জন্য দেখবেন যে আগে হচ্ছে যে কি, অ্যান্টিবায়োটিকের জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? যে আগের অ্যান্টিবায়োটিক গুলো এখন কাজ করছে না, কারণ ব্যাকটেরিয়া গুলো পলিফারেশন কিংবা তাদের যে ক্যাপসিড বা বিভিন্ন লেয়ার, এগুলো আরো সে কঠিন করে ফেলছে, এগুলো সে আরো অভিযোজিত করে ফেলছে। এই জন্য হচ্ছে অ্যানসেস্ট্রাল যেটা, এটা হচ্ছে আমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এটাই হচ্ছে আসলে বোঝার ব্যাপার যে কারো শরীরের মধ্যে দিয়ে সিফিলিস মায়াজম ল্যাটেন্ট অবস্থায়, সুপ্ত অবস্থায় আছে কিনা, কিংবা প্রকাশ অবস্থায় আছে কিনা। এখন সব জায়গায় যে জেনিটালি অর্গানে শুধু আলসারেশন থাকবে, এই বিষয়টা কিন্তু তা না। এটা একটু বুঝে নেই এই পার্থক্যটা, কারণ এটা একটা বেসিক পার্থক্যটা। তার মানে সবার যে হচ্ছে পেনিস বলি, লেবিয়া মেজোরা বলি, লেবিয়া মাইনরা বলি, ক্লাইটোরিস বলি, এখানে যে আলসারেশন, গ্যাংগ্রিন, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস থাকবে, ইট ইজ নট নেসেসারি। হতে পারে সে তার বংশের মধ্য দিয়ে কারো এক ধরনের এই ধরনের
প্রবণতা ছিল খারাপের মাধ্যমে সেই ব্যাকটেরিয়াটা তার শরীরে কোনো না কোনো ভাবে চলে আসছে। সেটা তার ডিএনএ এর মাধ্যমে বংশ থেকে বংশ, বাপ থেকে ছেলে, ছেলে থেকে তার পরবর্তী বংশধরে এইভাবে চলে আসছে। দিস ইজ অ্যানসেস্ট্রাল। সেটা ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে, আবার বিকশিত অবস্থায় থাকতে পারে। অর্থাৎ এটাকে বলে প্রাইমারি, আবার বলে সেকেন্ডারি। আপনারা আমাকে কোশ্চেন করবেন, হ্যাঁ? যেখানে মনে হচ্ছে যে এখানে আরেকটু কথা বলা দরকার। কারণ আমি তো বুঝতে পারছি না। আমি আমার মতো করে বলে যাচ্ছি। কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, হ্যাঁ? ডোন্ট হেজিটেট। তাহলে অ্যানসেস্ট্রাল এবং অ্যাকোয়ার্ড এর মধ্যে একটা বেসিক পার্থক্য আমার মনে হয় যে বুঝে আসছে। যে এটা হচ্ছে এইভাবে আমাদের শরীরের মধ্যে এই সিফিলিস মায়াজমটা প্রভাব ফেলে। এখন প্রভাব ফেলার পরে কি হয় সেই বিষয়গুলো আমরা এখন সামনের দিকে আগাই। আচ্ছা। তো এখানে হচ্ছে কি নোট অথবা ক্রাইটেরিয়া সংক্ষেপে বলতে গেলে, তো ডিস্ট্রাকশন অথবা ডিজেনারেশন। ডিস্ট্রাকশন মানে ধ্বংস, অর্থাৎ এখানে সেলগুলো ধ্বংস হয়ে যায়, যেটা বলছি নেক্রোসিস অথবা গ্যাংগ্রিন এই টাইপের বিষয়। আর একটা হচ্ছে ডিজেনারেশন অর্থাৎ ক্ষয়। সেটা বোনসের ক্ষয় হতে পারে, হ্যাঁ, যে কোনো জায়গার ডিজেনারেশন অর্থাৎ ডিস্ট্রাকশন, এটা হচ্ছে কি নোট দিয়ে বোঝানো হয় ফিজিক্যালি, যে সেখানে ক্ষয় হয়ে যাবে অথবা সেখানে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ডিফেক্ট হয়ে যাবে, স্পয়েলড হয়ে যাবে। এটা হচ্ছে সিফিলিসের একটা মেজর ক্রাইটেরিয়া। তারপরে দেখেন স্পেসিফিক্যালি বলতে গেলে ফিজিক্যালের ক্ষেত্রে আলসারেশন, যেমন সেলুলার ডিস্ট্রাকশন, সেলটা হচ্ছে ধ্বংস হয়ে যায়, ডিজেনারেশন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এরকম একটা প্রবণতা থাকে। ট্রান্সফরমেশন হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়। এখন নেক্রোসিস জিনিসটা কি এটা একটু বোঝা দরকার আছে। নেক্রোসিসটা ধরেন এক ধরনের সেল ডেথ, যেটা হচ্ছে ইরিভার্সিবল। এটা হচ্ছে আর এটাকে ফিরিয়ে আনা সম্ভব না। এটা ব্লাড ফ্লোর কারণে, ইনজুরির কারণে, রেডিয়েশনের কারণে, কেমিক্যালের কারণে বিভিন্ন ভাবে এই এই নেক্রোসিসটা হতে পারে। নেক্রোসিসের বিভিন্ন টাইপও আপনারা আছে, বইয়ে দেখবেন, কোয়াগুলেটিভ ফ্যাক্টর, কেসিয়াস ফ্যাক্টর। সেইগুলো একটু প্যাথোলজি থেকে একটু ডিপলি পড়ে নিলেন, তাহলে নেক্রোসিস সম্বন্ধে ভালো একটা আইডিয়া আসবে। একই সাথে একটু গ্যাংগ্রিনটা বলে রাখি, যেহেতু পাশাপাশি আসছে। এই গ্যাংগ্রিনও এক ধরনের প্যাথোলজিক্যাল সেলুলার ডেথ হয় এখানে। তবে এখানে তিনটা ব্যাপার একসাথে করতে পারে। একটা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, একটা হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন, আর একটা হচ্ছে ওয়েট গ্যাংগ্রিন। অর্থাৎ এগুলোর মধ্যে দিয়ে আর্টারি, কোথাও ভেনাস ড্রেনেজ, আবার কোথাও ব্যাকটেরিয়া দিয়ে এই বিষয়গুলো গ্যাংগ্রিনটা হয়। সেগুলোর মধ্যে আলাদা আলাদা আছে, আমরা সামনে একটু বোধহয় কিছু এই বিষয়ে কথা আছে। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে সেলুলার কথাবার্তা আসতেছে, সেলের কথাবার্তা আসতেছে, টিস্যুর কথাবার্তা আসতেছে। অর্থাৎ সেল নষ্ট হয়ে যাওয়া, সেগুলো ধ্বংস হয়ে যাওয়া। সেখানে সাধারণত আমাদের যে অ্যাপোপ্টোসিস একটা অবস্থা হয়, নেক্রোসিসের মানে পূর্ববর্তী অবস্থা, প্রোটিওলাইটিক যে এনজাইম আছে, সেই এনজাইম দিয়ে কি হয়, সেই সেলটা হচ্ছে নষ্ট করে ফেলে। যেটাকে আমরা বলি যে অনেকে অটোফেজি বলি। অ্যাপোপ্টোসিস অনেকটা অটোফেজিও বলা যেতে পারে। অটোফেজি কি, যে আমাদের শরীরের যে সেলগুলো আছে, বিষাক্ত সেল, কি বলে যে ফাস্টিং করলে, রোজা রাখলে অটোফেজি হয়ে যায়। কারণ কি, যে আমাদের শরীরের বিষাক্ত যদি এরকম টিউমার সেল থাকে, ক্যান্সার সেল থাকে, সেই সেলগুলো নষ্ট হয়ে যায়, অটোফেজি হয়ে যায় প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা। সেটাও কিন্তু এক ধরনের অ্যাপোপ্টোসিস। আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। তারপরে মেন্টালের দিকে যদি যাই, যে সে কি করতে পারে, যে জীবনের জীবনটাকে ধ্বংস করে ফেলতে পারে ভালোবাসার জন্য। লাভ ফর ওয়ান্স ওন লাইফ ইজ ডিস্ট্রয়েড। কাউকে ভালোবাসার জন্য হোক বা নিজের ভালোবাসার জন্য হোক, সেটা সে তার জীবনটাকে ধ্বংস করে যেতে পারে। যে ডিস্ট্রয়, আগেই পড়ে আসি, সব দিনের ডিস্ট্রাকশন, ধ্বংস করার একটা প্রবণতা থাকে। একই সাথে সবসময় যে ধ্বংস করার প্রবণতা থাকবে সেটা কিন্তু না। আবার পারভার্টেড সেক্স এন্ড সেক্সুয়াল ক্রেভিং এটাও থাকতে পারে। পারভার্টেড মানে হচ্ছে বিকৃত ধরনের সেক্সুয়াল চিন্তা ভাবনা হতে পারে। এটা আর বিশেষ করে বোঝানো দরকার নেই। পত্রিকায় প্রায়শই খবর আছে, ৫ মাসের না কি জানে, ৫ বছরের মেয়ে, ২ বছরের মেয়ে, এগুলো খবর আপনারা দেখেন। দিস ইজ এ পারভার্টেড সেক্সুয়াল ক্রেভিং। এরা হচ্ছে সিফিলিস মায়াজমের অন্তর্ভুক্ত পেশেন্ট অথবা রোগী। এই জন্যই তাদের মাথায় এই ধরনের বিকৃত চিন্তা ভাবনা যেটা আসছে, যেটা আমাদের মাথায় আসে না। দিস ইজ এ বেসিক ডিফারেন্ট। আচ্ছা, সামনে আমরা আগাই। ক্লিনিক্যালি যদি দেখতে চাই, ক্লিনিক্যাল বলতে বোঝানো হচ্ছে যেগুলো আমাদের সরাসরি কোনো অর্গানের সাথে সম্পৃক্ত, সরাসরি ডিজিজ এর সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলোকে কিন্তু ক্লিনিক্যাল বলি আমরা। এই ক্লিনিক্যাল অবস্থাটা কেমন হবে, এখানে ডাইস, অথবা এখানে দেখেন ডাইস বলতে সংক্ষেপে ৩টা ওয়ার্ড নিয়ে আসছি, যেমন ডিস্ট্রপি, ডিসপ্লাসিয়া। ডিস্ট্রপি জিনিসটা কি, যে আমাদের যে মাসেল আছে, সেটা মাসেলটা ওয়াস্টিং হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। ওই যে আগে পড়ে আসছি, ডিস্ট্রাকশন, ডিজেনারেশন, ক্ষয়।
মাসেলটা লস হয়ে যায়, মাস্কুলার ডিস্ট্রফি হয়ে যায়, মাসেল গুলো লস হয়ে যায়, মাসেল গুলো কি বলে শ্রিঙ্কেজ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এরকম আপনারা শুনবেন যে মাসেল ডিস্ট্রফি হয়ে গেছে, বয়স্ক মানুষের এরকম হয়ে গেছে, মাসেল ওয়াস্টিং এটাকে বলা হয়, একদম শুকিয়ে গেছে, শরীরের সাথে চামড়ায় লেগে গেছে, এই টাইপের বিষয়গুলো কিন্তু আপনারা সহজেই, আমার মনে হয় যে আশেপাশে আমরা খুঁজলে পাওয়া যাবে, সেটাকে কিন্তু আমরা ডিস্ট্রফি করছি। আর ডিসপ্লাসিয়া, এটাও এক ধরনের আহ, অবস্থা, সেলুলার ডিভিশনের একটা কন্ডিশন, যেখানে যে হয় যে সেলগুলোর মধ্যে অস্বাভাবিক বিভাজন শুরু হয়ে যায়, যেমন মাইটোসিস মিওসিস সেগুলো বলছে সেই টাইপের কিছু না, সেই টাইপের বিভাজন না, এক ধরনের অ্যাবনর্মাল সেল ডিভিশন শুরু হয়ে যায়, এবং সেটা আস্তে আস্তে টার্ন টু ক্যান্সার, ক্যান্সারের দিকে যায়। আমরা কি জানি যে ক্যান্সার কি, দিস ইজ অ্যাবনর্মাল সেল ডিভিশন। ক্যান্সার কিন্তু দিস ইজ, এটা বিভিন্ন জায়গায় হতে পারে, সেই অনুযায়ী বিভিন্ন নাম ধারণ করে। তার মানে বোঝা যাচ্ছে যে ডিস্ট্রফি ডিসপ্লাসিয়া এই ধরনের সেলুলার ডিস্ট্রাকশন অথবা সেলুলার ডিজেনারেশন, ক্ষয় অথবা ধ্বংস, এই এই বিষয়গুলো নিয়ে ক্লিনিক্যালি পাওয়া যায়। আরো কিছু আসবে সামনে, তখন আরো বিস্তারিত আমরা একটু দেখবো এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে সাইকিক এসেন্স, নেচার এন্ড ক্যারেক্টারটা যেটা হতে পারে, তার মানসিক অবস্থাটা কেমন হবে। বলে রাখা ভালো যে পৃথিবীতে যত প্রকার খুনি সন্ত্রাসী, যত প্রকার খারাপ মানুষ আছে, সবগুলোই হচ্ছে মানে মার্ডার করে যারা ক্রিমিনাল, সন্ত্রাসী, রোবার, এরা সবাই হচ্ছে সিফিলিস গ্রুপের পেশেন্ট কিংবা সিফিলিস গ্রুপের মায়াজমের অন্তর্ভুক্ত। ডিস্ট্রাকটিভ, ক্রুয়েল টু অ্যানিমেল, এই রিপ্রেজেন্ট। এখানে সংক্ষেপে আমি একটা লাইন নিয়ে আসছি শুধুমাত্র, কিন্তু আমরা বোঝার ক্ষেত্রে মনে রাখতে হবে যে সে ঠান্ডা মাথার খুনি না, সে হচ্ছে আহ একদম, হ্যাঁ, কেউ মনে হয় কোশ্চেন করতে যাচ্ছেন, প্লিজ কোশ্চেন করতে চাইলে করেন, হ্যাঁ, কেউ বোধহয় হাত রেজ করছেন। ভাই ওটা ভুলে ভুলে চাপ পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এই ডিস্ট্রাকটিভ এন্ড ক্রুয়েল এই এনিমেল, এটা হচ্ছে সাইকিক এসেন্স, অর্থাৎ এই ধরনের মানুষগুলো নিষ্ঠুর হয়, ক্রুয়েল হয়, মানুষকে হত্যা করে, যেমন হিটলার এক ধরনের কথা বলতে পারেন, যারা হচ্ছে নির্দয়, নির্মম মানুষের ক্ষেত্রে, এবং পশুর ক্ষেত্রেও নির্মম তারা, তাদের মায়া দয়ার ভিতরে বলতে কিছু নাই, তাদেরকে আমরা এই সাইকিক এসেন্সের ভিত্তিতে সিফিলিস মায়াজমের অন্তর্ভুক্ত বলতে পারি। আচ্ছা, তাহলে নেক্সট আসছে মেমোরিটা কেমন হবে, তার স্মৃতিশক্তিটা কেমন হবে। দেখেন, ডিসঅ্যাপয়েন্টেড অফ লাইফ, তার জীবনের প্রতি একটা বিতৃষ্ণা, হতাশা, এই বিষয়গুলো থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, এই হতাশা থেকেই তার এই আত্মহত্যার এক ধরনের প্রবণতাটা তৈরি হয়। মেমোরি পাওয়ারটা খুবই দুর্বল থাকে, সে পড়াশোনা স্টাডিটা মনে রাখতে পারে না। এটা বয়স্কদের ক্ষেত্রে যেমন দেখা যায়, শিশুদের ক্ষেত্রেও দেখা যায়। এই টাইপের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে পারে না, বাবা মা অনেক টিচার রাখে, অনেক টিউটর রাখে, বাসায় অনেক ধরনের কেয়ার নিচ্ছে, কিন্তু তারপর সে পড়াশোনা মনে রাখতে পারে না। সে কোম্পানি পছন্দ করে না, একা থাকতে পছন্দ করে, লোকজন পছন্দ করে না, তার বাসায় আসলে সে ওটা পছন্দ করে না, গেস্ট পছন্দ করে না, তার রুমে কেউ আসবে সেটা সে পছন্দ করে না, একা একা থাকতে চায়। দিস ইজ এ সিফিলিটিক কন্ডিশন। তারপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ডিফিকাল্ট, তার ক্ষেত্রে মানে গাণিতিক হিসাব, যেটা ধরেন বাজার করতে গেল, 500 টাকার নোট দিয়ে হয়তো সে 287 টাকার বাজার করে আসলো, বাকি টাকাগুলো যে ফেরত দিল সে আর গুণেন দেখলো না, সেটা দিল সে তার মানি ব্যাগের মধ্যে রেখে দিল বা পার্সের মধ্যে রেখে দিল। দিস ইজ এ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ডিফিকাল্ট। সেই সামান্য এটুক করতেও সে, তার ভিতরে মানে ইচ্ছা হয় না, তার কাছে কঠিন মনে হয়, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো তার মাথায় কোনোভাবেই ধরতে চায় না। আচ্ছা, দিস ইজ এ সিফিলিটিক কন্ডিশন, এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের বোঝার জন্য লাগবে। তারপরে হচ্ছে ফেসটা যেমন হবে, দেখেন, এই ধরনের এক ধরনের কনজেনিটাল অ্যাবনর্মালিটি, জন্ম থেকেই অনেক শিশু এরকম, যেটা বলা হয় যে ক্লেফট প্লেট, এর মানে হচ্ছে যে তালুটা, এটা হচ্ছে যে চিরা, দেখতেই পাচ্ছেন এরকম কেমন ভিতরের দিকে চলে গেছে এটা। তো দিস ইজ এ সার্জিক্যাল কেস, এটা ওষুধ দিয়ে সারানো যাবে না, বাট এরকম কন্ডিশন থাকলে বুঝতে হবে যে এই ফ্যামিলিটার মধ্যে কিংবা এই বাচ্চাটার মধ্যে সিফিলিস এই ধরনের বিষয় আছে। তো তাকে ওষুধ দেওয়ার ক্ষেত্রে, এটা তো সার্জারি করতে হবে, এটা তো ওষুধ দিয়ে সারানো যাবে না, কিন্তু তাকে বুঝতে হবে যে তার শরীরের মধ্যে ল্যাটেন্ট অথবা অ্যাক্টিভ ভাবে এই সিফিলিস বিষয়টা আছে, এটা দিয়ে সেটা একটা ক্লু হবে আমাদের। এই ধরনের অ্যাবনর্মালিটি থাকতে পারে, ধরেন চোখ একটা নষ্ট হতে পারে, মাথার মধ্য দিয়ে ধরেন ঠিক মতো যে কার্ভেচার গুলো আছে বা সুচার গুলো আছে, ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না, এই বিষয়গুলো কিন্তু অ্যাবনর্মাল ডিফেক্ট, যেটা বলে কনজেনিটাল ডিফেক্ট, কিংবা
মেলফরমেশন যেটাকে বলা হয়, বা গাইনিতে অবস্টেট্রিক্সের মধ্যে এরকম একটা ছিল যে অ্যানোমেলি, হ্যাঁ, যে শিশু জন্মগ্রহণ করে এক ধরনের অস্বাভাবিক অবস্থা নিয়ে, যেটা ঠিক মতো অর্গান এরকম থাকার কথা ছিল ওরকম অ্যাবনর্মাল দেখা যায়। এটা বিভিন্ন ক্ষেত্রে চোখ, কান, নাক, মুখ হতে পারে, কান হতে পারে, কান দুইটা বন্ধ হয়ে আছে। তো এই বিভিন্ন কন্ডিশন নিয়ে এই পেশেন্ট গুলো বা এই অবস্থাগুলো তৈরি হতে পারে, পেশেন্টের মধ্যে দিয়ে যেতে পারে। আচ্ছা, দেন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখেন যে তার কেমন হবে। হিটলার দেখে আমাদের আর বোধহয় এখানে বোঝার বাকি নেই যে এটা কেমন হতে পারে। ক্রুয়েল, নিষ্ঠুর হবে, ব্রুটাল, পাশবিক, নির্দয় হবে, ভিনডিকটিভ, প্রতিহিংসা পরায়ণ হবে, স্পাইটফুল, হিংসুক হবে। তার মধ্যে দিয়ে যে খারাপ যতগুলো গুণ আছে মানুষের থাকতে পারে, মোটামুটি সবগুলো বিষয় তার মধ্যে দিয়ে একটু প্রবল ভাবে থাকবে, এবং ফেসিয়াল এক্সপ্রেশন দেখতেই পাচ্ছি। তারপর হচ্ছে যে হেয়ার ফলিংটা খুবই ডিফিউজ হেয়ার ফলিং। এই যে আমরা বললাম যে ক্ষয়, এই যে দেখেন ক্ষয়ের কিন্তু এখন এক্সাম্পল আসছে। ডিজেনারেশন মানে হচ্ছে ক্ষয়, অর্থাৎ চুল পড়ে যাওয়া, এক্সেস হেয়ার ফলিং। অ্যালোপেসিয়া, সিভিয়ার অ্যালোপেসিয়া, ডিফিউজ হেয়ার ফলিং, একই কথা সবগুলো। ধরেন চিরুনি দিয়ে আঁচড়ানোর পরে এরকম ভাবে বিশাল চুল পড়ে যায়, হাত দিয়ে একটু টাচ করলে চুল পড়ে যায়, প্রচুর পরিমাণে মাথার সব দিক থেকেই পড়ে। সোরা এবং সাইকোসিসে কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আপনারা একটু মনে হয় যে একটু কনফিউশন হয়, আগের স্লাইড গুলো, আগের একটু লেকচার গুলো একটু দেখে নিন, দেখবেন একদম মায়াজমটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তো হেয়ার ফলিংটা গেল। তারপর হচ্ছে লিপসটা কেমন হবে? ক্র্যাকড হবে, ফাটা হবে। তাকে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6 ঋতুতেই তাকে বেজলিন, পেট্রোলিয়াম জেলি তাকে দিতে হবে, গ্লিসারিন দিতে হবে। তার শরীরটা, সরি, তার এই লিপসটা সবসময় ফাটা থাকে। আচ্ছা, দেন হচ্ছে টেস্ট। তার মুখের টেস্টটা মেটালিক মনে হয়, সে সব স্বাদই এরকম মনে হয়, ধাতু, মেটাল। মেটাল তো বুঝি যে মেটাল বলতে কি, লোহা হতে পারে, তারপরে হচ্ছে নিকেল হতে পারে, এই টাইপের একটা টেস্ট মনে হয় তার কাছে থাকতে পারে, নট নেসেসারি যে থাকতেই হবে। তারপরে আসছে যে তার স্টুলটা কেমন হবে, বাওয়েলটা কেমন হবে, বাওয়েলস। ডিসেন্ট্রি ইজ এ সিফিলিটিক। আচ্ছা, কনস্টিপেশন হচ্ছে সুরিক, ডায়রিয়া হচ্ছে সাইকোসিস, এবং এই ডিসেন্ট্রিটা হচ্ছে সিফিলিস। একটু কথা বলতে চাই ডায়রিয়া এবং ডিসেন্ট্রি নিয়ে, এটা অনেকই কনফিউশন হয়ে যায়। ডায়রিয়া এবং ডিসেন্ট্রির মধ্যে একটু বেসিক পার্থক্যটা শিখে নিই। প্রথমটা হচ্ছে যে ডায়রিয়াটা হচ্ছে আমাদের 2 থেকে 3 বার ডেইলি হতে পারে বা তার বেশি হতে পারে, এটা ওয়াটারি হবে। এখানে কোনো মিউকাস, কোনো ব্লাড যাওয়ার পসিবিলিটি খুবই কম। আর এটা সাধারণত আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে, এই যে স্মল ইন্টেস্টাইন, এই জায়গার হচ্ছে এই ডায়রিয়াটা এটার জন্য দায়ী। অর্থাৎ এখানে হচ্ছে খাবারটা যখন ঠিকমতো হজম হতে পারে না, ইনডাইজেশন হয়, সেখান থেকে কিন্তু এই ডায়রিয়ার সূত্রপাত হয়। কিংবা কোনো ধরনের খাবার খেয়ে পচা বাসি, সেখান থেকে এই কি বলে এন্টামিকা হিস্টোলাইটিকা, এই ব্যাকটেরিয়া দিয়েও কিন্তু এটা হতে পারে। সেই জন্য কি হবে, এখানে পেটে ক্র্যাম্পিং পেন হতে পারে, ডেকুর হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো ওয়াটারি স্টোর থাকবে এখানে, এটা মোস্ট প্রমিনেন্ট কথা। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ডায়রিয়ার ক্ষেত্রে ওয়াটারি স্টোর থাকবে। আর ডিসেন্ট্রির ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের যে এই যে কোলন আছে, কোলন দেখেন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, এই জায়গাগুলোতে ইনফ্লামেশন হয়ে, প্রদাহ হয়ে দীর্ঘদিনের, এটা হচ্ছে ডিসেন্ট্রিটা হচ্ছে একদিনের না, বহু দিনের। সেটার মাধ্যমে হচ্ছে ডিসেন্ট্রিটা আমাদের হয়, আমাশয়টা হয়। আমাশয়ের মধ্যে একটা আম শব্দটা আছে, এই জন্য আম, দ্যাট মিনস মিউকাস। এখানে মিউকাস এবং ব্লাড এই দুইটা একই সাথে যেতে পারে, কিংবা অল্টারনেটিভ হতে পারে। কারো কারো ক্ষেত্রে একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে। এই জন্য আবার আলাদাভাবে ডিসেন্ট্রিকে এনিবিক ডিসেন্ট্রি, বেসিলারি ডিসেন্ট্রি এইভাবে কিন্তু ভাগ করছেন। তো সেগুলোর মধ্যে আবার আলাদা আলাদা ব্যাকটেরিয়া কিংবা সেই প্যাথোজেন গুলো আছে, যেমন সাধারণত সিজেলা, সেলমোনেলা, এই বিষয়গুলো হচ্ছে ক্লেপসিয়েলা, এইগুলো হচ্ছে এই ডিসেন্ট্রির জন্য দায়ী। আমার মনে হয় যে ডায়রিয়া এবং ডিসেন্ট্রি নিয়ে একটা বেসিক পার্থক্যটা আমার মনে হয় যে বোঝা গেল আজকে পর থেকে। কনফিউশন তো থাকার কথা না। আচ্ছা, দেন পেইনটা কেমন হবে? বুনস পেন সাধারণত লং বুন হতে পারে, স্পেশালি লং বুনের মধ্যেই হতে পারে। টিবিয়া, ফিবুলা, ফিমার, হিমেরাস, এই লং বুন গুলোতে যে বোনের যে লোকোমোটর সিস্টেমে যে ডিজিজ গুলো আছে, রিমিটিক যে ডিজিজ গুলো আছে, সেই বিষয়গুলো হচ্ছে হয়। আমি এখন কিনোট গুলো ধরিয়ে দিচ্ছি। কিনোট গুলো কি, ধরেন বুনসের ব্যাপারটা যখন আমাদের মাথায় আসে, তখনই চলে আসে আমাদের মাথায় লোকোমোটর সিস্টেম, দ্যাট মিনস কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেনাল সিস্টেম, এরকম একটা লোকোমোটর সিস্টেম হচ্ছে একটা সিস্টেম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই লোকোমোটর সিস্টেমের ডিজিজ গুলো পড়ে ফেলতে হবে সবগুলো,
প্র্যাকটিস অফ মেডিসিন থেকে, তাহলেই আমরা এর ভিতরের কথাবার্তাগুলো পড়ে ফেলবো, একই সাথে মায়াজম হয়ে গেল, আমরা বুঝতে পারবো, একই সাথে হচ্ছে আমাদের এই প্র্যাকটিস অফ মেডিসিন হয়ে গেল। দেন তারপর আমরা ওষুধটা ঠিকভাবে সিলেকশন করতে পারবো যে হ্যাঁ এটা কি সাইকোটিক ডিসক্রাসিয়া অবস্থা নাকি সিভিলিটিক অবস্থা নাকি সাইকো এবং সিভিলিস দুটোই মিক্সড আছে। এখন প্র্যাকটিস অফ মেডিসিনটা না বুঝলে এখানে আমার মাথায় ধরে না যে কিভাবে বুঝে আসে এটা। আচ্ছা, দেন হচ্ছে সিক্রেশনটা কেমন হবে, এখান থেকে যে ডিসচার্জ গুলো হয় স্টিকি হবে প্রথমত, যেটা হচ্ছে আঠালো হবে, অ্যাক্রিড হবে, এক ধরনের টক গন্ধযুক্ত হবে, পুট্রিট পচা হবে, এবং অফেন্সিভ দুর্গন্ধযুক্ত সিক্রেশন হবে। কোন কোন জায়গা থেকে হতে পারে সেটা একটা স্লাইডের মধ্যে দেখাচ্ছি। আচ্ছা, নেইলটা কেমন হবে দেখেন, থিন, পাতলা, স্পুন শেপ, হ্যাঁ চামচের মতো, দেখেন চামচের মতো এরকম মনে হচ্ছে না, পাতলা, যেটা কনকেভ, অবতল। হ্যাঁ, কনভেক্স থাকে সাইকোসিসে, আর কনকেভ, কনভেক্স মানে হচ্ছে উত্তল, আর কনকেভ মানে হচ্ছে অবতল, মানে নিচের দিক। তো উত্তল অবতল মনে রাখতে না পারলে অসুবিধা নাই, বাট এই ছবিটার কথা আপনাকে মনে রাখতে হবে। এখানে ফাটা থাকতে পারে, ক্র্যাক থাকতে পারে, হ্যাঁ, অর্থাৎ মূল ক্রাইটেরিয়াটা হচ্ছে এখানে স্পুন শেপ থাকবে, ভঙ্গুর থাকবে, কনকেভ থাকবে, এটা হচ্ছে নেইলের একটা ক্যারেক্টার। এটা পায়ের নখ, হাতের নখ এরকম থাকতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ড্রেসটা কেমন হবে দেখেন, যে ওয়ার্স নট ম্যাচিং কালার, লেক অফ কনসেপশন এন্ড রিয়েলাইজেশন। সে ম্যাচিং করে কাপড় পরতে পারে না, শার্ট হোক, প্যান্ট হোক, থ্রি পিচ হোক, শাড়ি হোক, ওড়নাটা ঝামেলা হবে, আর প্যান্টটা ঝামেলা হবে, অন্তত জুতা টাতা হবেই। এই ম্যাচিংটা যে কোনটার ক্ষেত্রে কোনটা বলে, যে অনেকে বলে, আমরাও বলি, যে কোথাও যাওয়ার আগে বলে যে দেখো ড্রেসটা ঠিক আছে কিনা, জিজ্ঞেস করে নেয়, আরেকজনকে জিজ্ঞেস করে, বুঝতে পারছেন না যে হ্যাঁ তাকে সবগুলো ঠিক আছে কিনা। কালার এটা বোধহয় আর ব্যাখ্যা করা দরকার নেই খুব বেশি। একই সাথে ডার্ক কালার, অর্থাৎ ব্ল্যাক কালার যেটাকে ডার্ক কালার বলা হচ্ছে, এবং রেড কালার, রেড কালারটা তার হচ্ছে পছন্দ থাকে, রেড হতে পারে, পিঙ্ক হতে পারে, রোজি হতে পারে, অর্থাৎ এই টাইপের কালার গুলো তার পছন্দ। এবং এই লেক অফ কনসেপশন বা রিয়েলাইজেশন এই ব্যাপারটাও থাকে এই ড্রেসের চয়েসের ক্ষেত্রে। ড্রেস এটা আপনারা দেখতে পাবেন সরাসরি, ড্রেসের প্রতি তার কোনো সিনসিয়ারিটি থাকে না। খুব বেশি একটা সাইকোসিস যেরকম ভাবে ড্রেসের প্রতি খুবই কেয়ার থাকে, পরিষ্কার পরিপাটি চকচক আয়রন থাকতে হবে, ঠিক এই সিফিলিসের মধ্যে এই ব্যাপারগুলো থাকে না। তার ইচ্ছা মনে হয়েছে যে সে পড়বে লুঙ্গির উপর দিয়ে, কি বলে, ব্লেজার পরবে, পরবে, তার ইচ্ছা, তার টাকা দিয়ে সে কিনছে, এরকম একটা টেন্ডেন্সি। হ্যাঁ, এরকম দেখা যায়, সে স্যান্ডেল কিনছে, স্যান্ডেলের উপর দিয়ে সে এরকম ভাবে প্যান্ট পরে সে ঘুরতেছে, শার্ট পরে ঘুরতেছে। তো এটা হচ্ছে সিফিলিসের ট্রেন্ডিং। আর সুরিকের কি, সুরিক সে পরবে ঠিকই, কিন্তু আয়রনটা ঠিক মতো করাটা, কাপড়টা ময়লা, খুশকি খুশকি হয়ে গেছে, কলারের মধ্যে ময়লা, চুলটা আশ্রয় না, এই ধরনের একটা জরাজীর্ণ অবস্থা হচ্ছে সুরিকের ড্রেস কিংবা বাহ্যিক একটা গঠন, গেস্টার। আচ্ছা, দেন ডায়াথিসিস। ডায়াথিসিস মানে হচ্ছে যে কোন কোন রোগ হওয়ার দিকে তার প্রবণতা থাকে। ডায়াথিসিস এখানে আসছে সাপুরেটিভ অথবা আলসারেটিভ ডায়াথিসিস, অর্থাৎ পুস এবং হচ্ছে আলসার, ক্ষত, সেটা লাং এর ক্ষেত্রে হতে পারে, হার্টের ক্ষেত্রে হতে পারে, কিডনির ক্ষেত্রে হতে পারে, যে কোনো অর্গানের ক্ষেত্রে হতে পারে। মেনিনজাইটিস এটাও ধরনের এক ধরনের আইটিস, অর্থাৎ প্রদাহ আছে, দ্যাট মিনস সেটাই হচ্ছে সিফিলিস ট্রেন্ড। ডায়াথিসিস মানে হচ্ছে এই বিষয়টা, স্ক্রোফোলাস ডায়াথিসিস, রিমেটিক ডায়াথিসিস। তার মানে স্ক্রোফোলাস যখন বলছি, বোঝা যাচ্ছে যে গ্ল্যান্ডুলার ডিজিজ, গ্ল্যান্ড সুইলিং হতে পারে, গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসৃত হয়, সেটা অ্যাবনর্মাল হতে পারে, অর্থাৎ কম বেশি হতে পারে। এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, সব কথাই ভাবে বইয়ে ক্লিয়ার কাট লেখা থাকে না, কিন্তু আমাদেরকে নিজে থেকে এটা বুঝে নিতে হবে। রিমেটিক ডায়াথিসিস মানে হচ্ছে তার বাত হওয়ার, তার বোনস পেইন হওয়ার, তার ছোট ছোট জয়েন্টে পেইন হওয়ার এই ধরনের প্রবণতা থাকে, এটাকে বলে ডায়াথিসিস। তারপর হচ্ছে যে হবিস গুলো কেমন থাকবে, শখ কেমন থাকবে, হান্টিং, শিকার করা, বক্সিং, রেসলিং, আর্চারি, মানে ধনুবিদ্যা বা তীরন্দাজ, এই টাইপের একটা, সবগুলি দেখেন এক ধরনের মারামারি ফাইটিং টাইপের হবি গুলো কিন্তু তার মাঝখানে দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে অকুপেশন, তার পেশাটা কেমন হতে পারে। বুচার, বুচার মানে হচ্ছে কসাই, ম্যানুয়াল লেবার, হাত দিয়ে হস্তশিল্প যেটা বলে, এই টাইপের কাজ করতে সে পছন্দ করে। অকুপেশন নট নেসেসারি যে তাকে কসাই হতে হবে, কিন্তু এটা দেখা যায় সাধারণত। তো আমার কথা না, বইয়ের কথা। আচ্ছা, তারপর হচ্ছে পার্সোনালিটিটা কেমন হবে। আচ্ছা, অ্যাবিউসিভ প্রথমত লেখা আছে, অভদ্র বা গালিগালাজপূর্ণ, এটা বলা হচ্ছে যে সে কথা বলতে গেলে গালি ছাড়া কথা বলতেই পারে। তারপরে হচ্ছে ডগমেটিক, নিজে যা বুঝে তাই, ধর্মান্ধ যেটা বলে, আরেকজনের কথা নিতে চায় না, মানতে চায় না, সহজে একমত হতে পারে না।
দিস ইজ এ ডগম্যাটিক। দেন তারপর আসছে পেসিমিস্টিক, হতাশাপূর্ণ থাকে, সব ব্যাপারে একদম হতাশা থাকে। হ্যাঁ, রিভেঞ্জফুল, প্রতিশোধ পরায়ণ থাকে। সে ছোটবেলায় হোক, একটা সময় হোক, তাকে সে আঘাত করেছে কেউ, কিংবা একটা কথা দিয়ে আঘাত করছে, সে এটাকে রিভেঞ্জ নিবেই, টুডে অর টুমরো, রুট, অভদ্র হয়। আচ্ছা, দেন হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্কস কেমন হবে তার, এই যে খাবার জিজ্ঞেস করি আমরা জেনাইটিস এর মধ্যে, সে কফি, চা, টোবাকো, অ্যালকোহল এগুলো খেতে পছন্দ করবে। কেন কেন খাবে সে? তার নার্ভাস সিস্টেম সে দুর্বল হয়ে যায় এই সিফিলিস রোগীর ক্ষেত্রে। যদিও নার্ভাস পেইন আমরা সুরিকে পড়ে আসছি, কিন্তু এখানে নার্ভাস সিস্টেমেরও এক ধরনের অসুবিধা দেখা যায়। কেমন সেটা হতে পারে? সে অবসন্নতা ফিল করে, ডাল ফিল করে। সে যখন অ্যালকোহল খায়, টোবাকো খায়, বিড়ি খায়, হ্যাঁ, সিগারেট খায়, কফি খায়, সে তখন বেটার ফিল করে। এই জন্য এই যে এইগুলো সে তার নেশায় পরিণত হয়ে যায়। এই যে চা না খেলে পাগল পাগল লাগে, কফি না খেলে এরকম হয়, সিগারেট না খেলে এরকম লাগে। তখন বুঝতে হবে যে তার মধ্যে দিয়ে সিফিলিস ট্রেন্ড চলে আসছে। একই সাথে স্পাইসি ফুড, ঝাঁঝালো খাবার, ফিশ পছন্দ করে, এবং তার খাবারটা হচ্ছে মিডিয়াম টেম্পারেচার থাকতে হবে, বেশি গরমও হওয়া যাবে না, ঠান্ডাও হওয়া যাবে না, এরকম টাইপের খাবার সে পছন্দ করে। অপছন্দ করে হচ্ছে যে যেগুলো মশলা কম দিয়ে রান্না করে, লেস স্পাইসি ফুড, এই টাইপের খাবার সে পছন্দ করে। তার খাবারগুলো গ্রেভি হতে হবে, একদম অ্যাপিলিং ফুড যেটাকে বলা হয়, যত প্রকার খাবার আছে। এবং সে মাংসটাও অপছন্দ করে কোনো কোনো সময়ের মধ্যে, এই বিষয়টা দেখা যেতে পারে। আচ্ছা, দেন তারপরে মোডালিটি। সিফিলিসের মধ্যে রাতের বেলায় তার সমস্যাগুলো বেড়ে যায়। সানসেট টু সানরাইজ, বিকেল থেকে সকাল পর্যন্ত এই সময়টা সমস্ত কমপ্লেইন গুলো বেড়ে যায়, সমস্ত রোগগুলো বেড়ে যায়। একই সাথে গরম রুমে কিংবা গরম পরিবেশে এবং ঠান্ডা স্টোন, বজ্রপাতেও এই অ্যাগ্রাভেশন তার হয়। এবং তার বিপরীত কথাই এমিলারেশন, দিনের বেলায় ঠান্ডা আবহাওয়া এটা হয়। সাইকোসিসের মধ্যে কিন্তু সানরাইজ টু সানসেট অ্যাগ্রাভেশন, অর্থাৎ দিনের বেলায় হচ্ছে সাইকোসিসের মধ্যে অ্যাগ্রাভেশন হয়, রাতের বেলা সে বেটার ফিল করে। ঠিক তার উল্টো হচ্ছে সিফিলিস মায়াজমা। এই জিনিসগুলো আপনি একটু ছোট করে কাগজে লিখে রাখবেন, একটু দেখবেন মাঝে মধ্যে, কিংবা যদি তাও ইচ্ছে না হয়, আমার এই ভিডিওটাই মাঝে মধ্যে একটু ওপেন করে একটু দেখেন। আর ভুলবেন না, এবং পেশেন্ট দেখার সময় খুব সহজে মনে পড়ে যাবে। ড্রিম, স্বপ্ন দেখে, যুদ্ধের স্বপ্ন দেখে, ফায়ার আর্ম, আগ্নেয়াস্ত্র দেখে, ডিস্ট্রাকশন, ধ্বংস হয়ে যাচ্ছে, ডেড বডি, এই টাইপের সে যুদ্ধ বিগ্রহ, এই খারাপ। অর্থাৎ এই সিফিলিস বায়োজমটাই আসছে আমাদের ডিস্ট্রাকশন এবং ডিজেনারেশন এই টাইপের কথাবার্তা নিয়ে। আচ্ছা, দেন তারপর হচ্ছে যে চিলড্রেনের অবস্থাটা কেমন হতে পারে। সাধারণত মানে শিশুদের চাইতে তার মাথাটা একটু বড় টাইপের হবে, হেড ইজ ইন লার্জ হবে, মেমোরি ডাল থাকবে, ভেরি উইক। ওই যে বললাম যে পড়াশোনা মনে থাকে না ছোটবেলায়, বহু চেষ্টা করে, বিভিন্ন ভাবে গরম দুধ খাওয়ায় প্রতিদিন, তারপরও ব্রেন শার্পনেস ঠিক মতো আসে না। এইটার মানে হচ্ছে তার শরীরের মধ্যে দিয়ে জেনেটিক্যালি। এবার এই ছোট বাচ্চা ধরেন, এই ছোট বাচ্চা তো অ্যাকোয়ার্ড সিফিলিস হওয়ার কোনো সুযোগই নাই, এসটিডি ডিজিজ হওয়ার, যদি না সে মায়ের কাছ থেকে সরাসরি না পেয়ে যায়, ভার্টিক্যালি না পেয়ে থাকে। তার মানে বুঝতে হবে আমাদের যে অ্যানসেস্ট্রাল যেটা, এটা আমাদেরকে এখানে ইম্পর্টেন্ট বেশি দিতে হবে, ফাইন্ডিংসটা বেশি দিতে হবে অ্যাকোয়ার্ডের চাইতে। কারণ এই বাচ্চার কোনোভাবেই সম্ভব না যে সে এসটিডি ডিজিজ নিয়ে যে বাইরে যায়। তার মানে তার শরীরে কোনো বংশানুগতিক ভাবে, হেরিডিটারি ভাবে এই যে বায়োজমের প্রভাবটা চলে আসে। একই সাথে আনসোশ্যাল হয়, মানুষের সাথে মিশতে চায় না, বাচ্চাদের সাথে মিশতে চায় না, একা একা থাকে, এবং মাথাটা সবসময় ঘামে, স্টাববার্ন হয়, একগুঁয়ে একরোখা টাইপের হয়, যা বলবে তাই। এরকম ছোট বাচ্চারা দেখবেন যে যা বলছে তাই, না দিলে খবর আছে, মত হয়ে যাবে, তাও তার এটা চাই। ফরগেটেন হয় স্পিকিং, সে কথা বলার মাঝখানে সে মানে খেয়ে হারিয়ে ফেলে, ভুলে যায়, কি বলবে পরের শব্দটার সাথে মিলাতে পারে না। এই ধরনের অ্যাবনর্মালিটি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, প্রায়শই দেখা যায়। দেন এই যে লোকোমোটর সিস্টেম আসছে এখন, এখানে আমি সামারিটুকু নিয়ে আসছি, কিন্তু বিস্তারিত বই থেকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন যখন পড়বো আমরা, তখন ওখানে পড়বো। লং এস্টিমেটিস, হাত পা, অল কমপ্লেন অ্যাগ্রাভেশন ইন নাইট টাইম, রাতের বেলা সবগুলো বেড়ে যায়। এবং তার এখান থেকে যে সিক্রিশন গুলো হয় সেখান থেকে দুর্গন্ধযুক্ত হতে পারে, যদি আলসার হয়, যদি সেখান থেকে কোনো সোরনেস হয়, যদি এরকম তা কিছু হয়, সেই জন্য সে সবসময় দুর্গন্ধটাকে মানে দূর করার জন্য অলওয়েজ টেন্ডেন্সি তো আসে, সবসময় সে হাত এরকম পরিষ্কার করতে চায়, হাত পা শরীর পরিষ্কার রাখতে চায়। কিংবা ঘামতেছে, অতিরিক্ত গন্ধ তার ঘামের মধ্যে। আহ, কি বলে, ফগ দিয়ে, বডি স্প্রে দিয়ে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। এই জন্য সবসময় সেরকম একটা গোসল কিংবা ওয়াশিং এর প্রবণতা দেখা যায়। লিমিটিং ইন লং বোন, মোস্টলি রিবেটিজম,
বাত কিংবা এই বিষয়গুলো লং বোনের মধ্যে দেখা যেতে পারে, শর্ট বোনের মধ্যেও থাকতে পারে। জয়েন্টের চাইতে বোনের মধ্যে এটা বেশি দেখা যায়। আর জয়েন্টের স্পেসিফিক মনে হলে তাহলে সেটা সাইকোটিক একটা প্রবণতা থাকবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা দেখি সেটা হচ্ছে সাইকো এবং সিফিলিস যেটা মিক্সিং থাকে সাধারণত। এই জন্য ওষুধ দেওয়ার সময় আগে পরে ট্রিটমেন্টের মধ্যে এটা ট্রিটমেন্টে বলছি তখন কি করতে হয়। ডেফিসিয়েন্সি ইন নিউট্রিশন ইন বোন, বোনের মধ্যে যেটা বলা হচ্ছে যে পুষ্টির অভাব দেখা যায়, সেই জন্য অস্টিওপোরোসিস হয়, অস্টিওম্যালেশিয়া হতে পারে, রিকেটস হতে পারে। এই বিষয়গুলো বোনের মধ্যে হয়। রিকেটস হয় ছোটদের, অস্টিওমেলাসিয়া হয় বড়দের, বেঁকে যায় লোয়ার এক্সট্রিমিটিস। ওকে, দেন হচ্ছে যে সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেম, সাডেন হার্ট অ্যাটাক, হঠাৎ করে তার বুক যেটা বলে যে আর্টারি এখানে কি বললো যে ব্লক হয়েছিল আগে থেকে কিছু থেকে, হয়তো 90% বা 80% 70% হঠাৎ করে সেটা বন্ধ হয়েছে, সার্কুলেশন মারা গেল। হার্ট ভালভ ড্যামেজ, এবং হার্টের ভালভ গুলো বিভিন্ন ভালভুলার ডিজিজ আছে, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, অ্যাট্রিয়াল সেপ্টাম ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্ট, ফেলোরস টেট্রালজি, তারপরে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এই যে নামগুলো আসছে এগুলো সবগুলি ভালভুলার ডিজিজ। এখন আমরা সিভিএস যখন পড়বো তখন এই বিষয়গুলো ভিতরে পড়তে হবে যে আসলে অ্যাট্রিয়াম সেপ্টামটা কি, তারপর হচ্ছে এন্ডোকার্ডাইটিস কি, এগুলো পড়তে হবে। এই জন্যই হচ্ছে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনটা লাগবে। কারণ এগুলো না পড়ে আপনারা আমাকে বুঝান তো যে সরাসরি আপনি শুধুমাত্র হার্টের যে মেডিসিন আছে, কার্ডিয়াস মেরি, ওই যে ডিজিটালিস, হ্যাঁ, কার্টিগা, সেই 8-10টা মানে 8-10টা মেডিসিন নিয়ে থাকবে। এটা কোশ্চেন আপনাদের সাথে আমি করে দিলাম, শেষে আমাকে উত্তর দিন। কার্ডিয়াক অ্যাজমা হতে পারে, কার্ডিয়াক অ্যাজমা আর একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, পার্থক্যটা কি? ব্রঙ্কিয়াল অ্যাজমাটা আমাদের যে অ্যালভিউলাই গুলো আছে সেখানে হচ্ছে যখন সংকোচন হয়ে যায়, হ্যাঁ, যেটা হচ্ছে যে কনস্ট্রিকশন হয়ে যায়, তখন হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, তখন হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হ্যাঁ, বা ব্রঙ্কিও স্পাজম বলা হয়। আর কার্ডিয়াক অ্যাজমা কি? যে আমাদের আর্টারি যখন ব্লক হতে শুরু করে দেয়, সেই ডোমেন গুলোতে যখন এরকম চর্বি লিপিড জমা পড়ে যায়, লো ডেন্সিটি লিপোপ্রোটিন বলি, তখন হচ্ছে এ ধরনের সে অল্প একটু হাঁটলে, সিঁড়ি দিয়ে উপরে উঠলে তখন তার বুক ধরফর করা শুরু করে দেয়, হার্ট পালপিটেশন হয়ে যায়। এটাকে বলি কার্ডিয়াক অ্যাজমা। হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, অ্যাঞ্জিনা পেক্টোরালিস অর্থাৎ হার্টের পেইন অথবা মায়োকার্ডিয়াল ইনফাকশন, এই বিষয়গুলো সবগুলো সিফিলিস স্ট্রেন বহন করে মেনলি। তবে কিছু কিছু সাইকোসিসের মধ্যেও পাওয়া যায় এগুলো। আচ্ছা, দেন তারপর হচ্ছে যে রেকটামটা কেমন হবে, এটা তো আমাদের কাছে খুবই আসে যে ফিস্চুলা নিয়ে আসে। ফিস্চুলা মানে হচ্ছে অ্যাবনর্মাল ট্র্যাক বিটুইন টু হলো অর্গান, দুইটা অর্গানের মধ্যে বা দুইটা টিস্যুর মধ্যে এই ধরনের অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়ে যায়। ধরেন রেকটাম যেখান দিয়ে স্টুল পাসেস হওয়ার কথা সেখান দিয়ে না হয়ে একটু দূর দিয়ে, এনাসের একটু দূর দিয়ে সেখান দিয়ে এক ধরনের অ্যাবনর্মাল ট্র্যাক তৈরি হয়ে যায়, সেখান থেকে রেকটাম থেকে এই ধরনের ফিসেস গুলো আসতে শুরু করে দেয়। এটাকে বলি আমরা অ্যানাল ফিস্চুলা। আচ্ছা, এটা মোস্টলি সার্জিক্যাল কেস, যদি প্রথম অবস্থায় না আসে তাহলে এটা প্রথমে কিউর করা অনেক সময় সম্ভব হয় না, কারণ অপারেশন করে এটাকে সেলাই করতে হবে। এখন এই যে সার্জিক্যাল কেসগুলো, নন সার্জিক্যাল কেসগুলো, এটাও বোঝা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখন এরকম একটা কন্ডিশন আপনার কাছে আসছে, কারণ এই পেশেন্টটা ধরুন আপনার কাছে আসছে, এখন আপনি তাকে, আপনি জানেন রক্ত পড়বে, নাইট্রিক অ্যাসিড, ওই যে ম্যাথমেটিক্যাল স্টাডি গ্রুপে আপনি শিখে আসছেন ডিপ্লোমাদের ওখানে যে, হ্যাঁ, শিখেছেন নাইট্রিক অ্যাসিড, সাইলিশিয়া, হিপারসাল, পণ্ডিতের অভাব নাই, কত যে পণ্ডিত হয়, 3-4টা ওষুধ দিয়ে পরে ভাই জিজ্ঞেস করে ভাই এই ওষুধগুলো দিলাম এখন কি করবো, সব শেষ, এখন আমার কাছে আসছে। তারপর হচ্ছে ফিশার, ফিশার মানে হচ্ছে অর্থাৎ যে মিউকাস, এখানে মেমব্রেন গুলো আছে সেগুলো হচ্ছে ফেটে যায়। এটা কনস্টিপেশনের জন্য হতে পারে, হ্যামোরেটস এর জন্য হতে পারে, এই ফিশারটা এটা দেখা যায়। একই সাথে আইবিএস হতে পারে, ইরিটেবল বাউল সিনড্রোম, এটা অনেকগুলো কারণ, এটার মধ্যে অনেকগুলো রোগ থাকে। রেকটামের মধ্যে ব্লিডিং থাকতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, কনস্ট্রিকশন থাকতে পারে, হ্যামোরেজ থাকতে পারে, ইনডাইজেশন থাকতে পারে, সবগুলো টার্ম মিলিয়ে আইবিএস। একই সাথে আলসারেশন, ঘা হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে রেকটামের মধ্যে এই বিষয়গুলো সাধারণত সিফিলিসের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে গাইনোকোলজিক্যাল ফাইন্ডিং, সিএ সার্ভিক্স। সিএ মানে হচ্ছে ক্যান্সার, এটাকে সঙ্গে বলে সিএ। সার্ভিক্স মানে হচ্ছে যে ইউটেরাসে যে বাহ্যিক যে দরজা থাকে সেটাকে বলা হয় সার্ভিক্স। অস থাকে ইউটেরাসের অসের যে বাইরে। তারপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, পুট্রিট সিকুয়েশন ইন ভ্যাজাইনা, স্টিংগি। সিকুয়েশন গুলো আমরা আগে পড়ে আসছি যে কেমন হবে, তো এখানে কয়েকটা সিকুয়েশন কথা, পুট্রিট, পচা, আঠালো, হ্যাঁ, এই বিষয়গুলো সিকুয়েশন হয়, সেখান থেকে সালপিনজাইটিস হয়, সেখানে যদি
কি বলে, ইচিং হয় যদি, এই বিষয়গুলো হচ্ছে সিফিলিসের মধ্যে ট্রেন্ডিং দেখা যায়। সাধারণত যে রোগগুলো বেশি হয় সেটা হচ্ছে আলসার হয়, সেখানে বিশ্রী ধরনের রোগ হয়, ক্যান্সার হয়, সার্ভাইকাল ইরোশন হয়, হ্যাঁ, সার্ভিক্স ইরোশন। আচ্ছা, নিচে লেখা আছে সার্ভাইকাল ইরোশন। টেন্ডেন্সি টু অ্যাবর্শন, যেটা বারে বারে হচ্ছে যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা অ্যাবর্শন। ডিস্ট্রাকশন করে আসছি, ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ঠিক এই জন্য অ্যাবর্শন হয়ে যায়। বাচ্চা এরকম শুনবেন যে এরকম ভাবে বাচ্চা 3 মাস 4 মাস 5 মাস এরকম হলেই বাচ্চা নষ্ট হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যায়, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। সেটা হচ্ছে সিভিলিটি ট্রেন্ড। এটাও সব কমপ্লেইন রাতের বেলায় বাড়ে। তবে আরো পড়া আছে এখানে, গাইনোকোলজির মধ্যে আরো অনেক ডিজিজ আছে এখানে, সেগুলো মধ্যে আলাদা আলাদা পড়তে হবে। তবে এত যদি শুরু করি তাহলে তো অনেক বড় হয়ে যাবে আজকে। এই জন্য সংক্ষেপে পয়েন্ট গুলো শুধু নিয়ে আসছি। আচ্ছা, তারপর দেখেন যে আলসার, অর্ডার, গ্যাংগ্রিন এবং এইটা হবে নাক দিয়ে, চোখ দিয়ে হোক, কান দিয়ে হোক, সবগুলো সিচুয়েশন অফেন্সিভ। আর স্পেশালি আমি বলি মুখ থেকে লালা পড়ে। অলওয়েজ ট্রাই টু ওয়াশ হ্যান্ড ফর কিপ ইট এন্ড ক্লিন। এই গন্ধ দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য সে সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। স্যালাইভেশন ইন পিলো এন্ড স্লিপিং টাইম, এটা বলে ফেলছি অলরেডি। গ্ল্যান্ডুলার ইনলার্জমেন্ট এন্ড সিক্রেশন, যে কোনো ধরনের গ্ল্যান্ড হতে পারে শরীরের মধ্যে, সেইগুলো হচ্ছে বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং সেখান থেকে এরকম ঘা হয়ে ডিসচার্জ হওয়া। ফার্স্টলি সিক্রিয়েশন হয় এবং এটা ধীরে ধীরে আলসারেশনের দিকে, গ্যাংগ্রিনের দিকে, নেক্রোসিসের দিকে টার্ন করে। আচ্ছা, দেন হচ্ছে যে গ্যাংগ্রিন একটা ছবি, এটা মনে হচ্ছে সম্ভবত গ্যাস গ্যাংগ্রিন, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এটা সাধারণত হয় গ্যাস গ্যাংগ্রিন একটা ছবি। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন ট্রিটমেন্ট প্ল্যানটা কেমন সিফিলিসের মধ্যে। এখন আমাদের শরীরে বেশিরভাগ ক্ষেত্রে মিক্স মায়োজমের মধ্যে থাকতে পারে, একটা দুইটা তিনটা মায়োজম বা চারটা মায়োজম যেগুলো আছে সবগুলি একই সাথে থাকতে পারে। তবে কোনটা ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে, কোনটা হচ্ছে যে অ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে, সারফেসে থাকতে পারে। এখন যদি মনে হয় যে হ্যাঁ, তার ম্যাক্সিমাম কমপ্লেন গুলো দেখেন মুখ থেকে লালা পড়ে, তার চোখ দিয়ে পানি পড়ে, তার মুখে ঘা হয়, তার অ্যানাল ফিশার আছে, তার ডিসেন্ট্রি আছে, তার হচ্ছে রিউমেটিক পেইন আছে, দেখেন সবগুলো কিন্তু সিফিলিসের দিকে যাচ্ছে। এখন আপনি তাহলে একটা অ্যান্টিসিফিলিটিক ওষুধ সিঙ্গেল আপনি ইউজ করতে পারেন। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ, তার শরীরে আচিলও আছে, দাউদও আছে, আবার একই সাথে বোন ক্ষয় আছে বা অস্টিওপোরোসিস আছে, তখন কি করতে হবে? তখন দেখতে হবে যে আহ, কোন মায়োজোমটা অ্যাক্টিভ আছে। এই সবগুলো অ্যানালাইসিস করার পরে কোন বিষয়টা বেশি আছে, এই বিষয়টা বেশি যদি মনে হয় যে তখন সোরার অবস্থাটা বেশি। যদি মনে হয় সোরা আছে, এখন একটা জিনিস মনে রাখতে হবে, সোরার ক্ষেত্রে প্রায়োরিটিটা সবসময় বেশি পায়। কেন বেশি পায়? যে সোরিক মায়োজম থেকে অন্যান্য মায়োজমের বিষয়গুলো সূত্রপাত হয়। এই জন্য যদি দেখি যে তার শরীরের মধ্যে একই সাথে গ্যাংগ্রিন ট্যাংগ্রিন এগুলো আছে, কি সোরা আছে, তাহলে সোরা ট্রিটমেন্টটা আগে করতে হবে। কারণ সোরা ট্রিটমেন্টে যদি আমি সোরাকে যদি চাপিয়ে দিই শরীরের ভিতরে, সাপ্রেশন করে দিই, তাহলে সেগুলো আরো প্রবলতর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য হচ্ছে যে সুরিক ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি এরকম ফাইন্ডিংস এ পাওয়া যায়, তবে সোরার আগে প্রায়োরিটি দিতে হবে। একই সাথে যেমন সাইকোসিস এবং সিফিলিস দুটার ক্ষেত্রে যদি থাকে, সোরাও আছে, সোরা থাকলে তাও সোরা ট্রিটমেন্ট করবোই, কিন্তু সিফিলিস এবং সাইকোসিস যদি একসাথে থাকে তখন কোনটার করব? তখন আমি হিসেব করব যে কোনটার প্রাধান্য বেশি। দুটা বায়োজম একই সাথে সমান সমান থাকতে পারে না, কারণ আমরা জানি যে স্ট্রঙ্গার ডিজিজটাকে উইক ডিজিজটাকে সাপ্রেশন করে ফেলে। এই জন্য এখান থেকে ক্যালকুলেশন করতে আমাদেরকে বের করতে হবে। সবসময় অ্যাটেনশন করতে হবে যে সারফেস মার্জিনটা যেটা আছে, এবং কেয়ারফুল অ্যাবাউট লোকাল সাইন, ডিজিজ না দিয়ে লোকাল সাইন বলতে হবে। ধরেন কারো শরীরে নেক্রোসিস গ্যাংগ্রিন এই অবস্থায় আছে, বা ফিস্টুলা বা ফিশারি অবস্থায় আছে, হ্যাঁ, ট্রিটমেন্ট করার পরও এই অবস্থা আছে, তার মানে বুঝতে হবে যে এখনো তার শরীরের মধ্যে সিফিলিস এই কন্ডিশনটা আছে, এবং তখনও সিফিলিস ওষুধ চালিয়ে যেতে হবে, দীর্ঘদিন চালিয়ে যেতে হবে। মাঝখানে হয়তো কিছু অফ করতে হবে, প্লাসিবো দিতে হবে, কিন্তু তারপরে যদি না শেষ হয়, অর্থাৎ লোকাল কোনো সাইন থাকা যাবে না। সিফিলিসের যে সাইনগুলো আমরা দেখে আসছি আগে, সেগুলো একটা থাকা যাবে না। আচ্ছা, এখন কিছু থিওরিটিক্যাল পড়া, যে সিফিলিসের সাথে কিছু কিছু বিষয় হচ্ছে সম্পর্কিত। যেমন সিউডোসোরা, এটা নাম শুনলে মনে হয় সোরার একটা বিষয়, কিন্তু আসলে তা না। এই সিউডোসোরা হচ্ছে যখন অর্জিত সিফিলিস, অর্জিত মানে ওই যে অ্যাকোয়ার্ড আর এনসেস্টাল করে আসছি, মানে ধরেন যে কারো সরাসরি আসছে ডিজিজের মাধ্যমে এই সিফিলিসটা হলো, তার সাথে সাথে যদি সোরা মায়োজমটা যদি থাকে আগে থেকে শরীরে থাকে, এবং সেটা যদি সাপ্রেশন হয়ে যায়, ট্রিটমেন্ট যদি না করে, সিমিলার ট্রিটমেন্ট যদি না করে, এইটা হচ্ছে এই সিউডোসোরার দিকে পরিণত হয়, নকল সোরা। দিস ইজ নট এ ট্রু সোরা, এটা হচ্ছে যে সিফিলিস এবং সোরার একটা কম্বিনেশন অবস্থা।
আচ্ছা, এটা হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা। তারপর হচ্ছে স্ক্রোফোলা, এই যে দেখেন এটা আসছে। এই সিউডোসোরাটা যেটা, সিউডোসোরা তাকে পড়ে আসছি যে অ্যাকোয়ার্ড সিফিলিস এবং হচ্ছে সোরায় দুইটা কম্বিনেশনের ফলে যেটা হয় সিউডোসোরা। এটা যখন হেরিডিটারি বা অ্যানসেস্ট্রাল ভাবে ট্রান্সমিটেড হয়, তখন এক ধরনের স্ক্রোফোলা কন্ডিশন তৈরি হয় যার শরীরে ট্রান্সমিশন হয়। এবং সেটা যখন মেল ট্রিটমেন্ট করা হয় বা ঠিক মতো ট্রিটমেন্ট করা হয় না, তারপরেই কিন্তু সেটা গ্ল্যান্ডুলার ইফেক্ট ইনলার্জ হয়ে যায়, স্পেশালি লিম্ফ গ্ল্যান্ড গুলো ফুলে যায় বা সেখানে অ্যাবনর্মালিটিস দেখা দেয়। দিস ইজ কল্ড স্ক্রোফোলা। তার মানে স্ক্রোফোলার সঙ্গে আজকে নিশ্চয়ই পেয়ে গেলেন সুন্দরভাবে যে সিউডোসোরা যখন ভাবে মেল ট্রিটমেন্টের ফলে যখন এটা হেরিডিটারি ট্রান্সমিটেড হয় অন্য জেনারেশনে, এটা গ্ল্যান্ডে আক্রমণ করে, আস্তে আস্তে লিম্ফ নোডে আক্রমণ করে এবং স্ক্রোফোলা কন্ডিশন হয়। এখন এই সিউডোসোরা এবং স্ক্রোফোলা এই দুটার মধ্যে ভয়ানক কোনটা, এটা একটা কোশ্চেন আছে আমাদের, যে হোয়াই স্ক্রোফোলা ইজ ডেঞ্জারাস দেন সিউডোসোরা। কেন? দেখেন, সিউডোসোরা হচ্ছে প্রথমত এটা হচ্ছে যে আমাদের শরীরে অ্যাকোয়ার্ড সিফিলিস এবং হচ্ছে সোরা দুইটা মিলে সিউডোসোরা হয়। আর এটা যখন ট্রান্সমিটেড হয় বংশ পরম্পরায়, সেটা হচ্ছে স্ক্রোফোলার দিকে হয়। এখন দেখেন, যেটা বংশের মধ্য দিয়ে জেনের মাধ্যমে যাচ্ছে, ডিএনএ এর মাধ্যমে, ক্রোমোজোমের মাধ্যমে ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন যাচ্ছে, দিস ইজ সো ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটা শরীরের সাথে মিশে যায়, নিবিড় ভাবে মিশে যায়, যার ফলে এটাকে সহজে রিভিল করা, প্রকাশ করা সম্ভব না। এই দেখেন, এই কথাগুলোই এখানে লেখা আছে। Acquired syphilis while suppressed, his body is pseudosora present. Pseudosora can reveal by similar treatment. যদি pseudosora থাকে তাহলে ওষুধ দিয়ে সেটাকে সারানো সম্ভব, বা যেটাকে যদি প্রপার ট্রিটমেন্ট করা না হয় এবং সেই পরবর্তী জেনারেশনে চলে যায় এবং স্ক্রোফুলা কন্ডিশন যখন হয়, এটাকে আর রিভিল করা সম্ভব হয় না। এই জন্য স্ক্রোফুলাটা অবস্থাটা হচ্ছে আমাদের ডেঞ্জারাস, যে ডিফিকাল্টটা একটু এখানে চিকিৎসা করাটা একটু কঠিন হয়ে যায়, সময় সাপেক্ষ হয়ে যায়। আচ্ছা, দেন হচ্ছে যে কনজামশন অথবা সাইকোসোরা কি। আগে পরে আছে সিউডোসোরা, এখন হচ্ছে সাইকোসোরা। সোরার সাথে যখন সাইকোসিসটা মিক্সড হয়, আগে পরে আসছে সোরার সাথে সিভিলিস, আর এখানে হচ্ছে সোরার সাথে যখন সাইকোসিসটা মিক্সড হয়ে যায়, তখন এক ধরনের অবস্থা তৈরি হয়, সেটা হচ্ছে টিউবারকুলার কন্ডিশনটা হয়। আর টিউবারকুলার যখন কন্ডিশনটা হয়, তখন কি হয় যে আমাদের গ্যাংগ্রিন, নেক্রোসিস, আলসার, অ্যাপোপ্টোসিস এগুলো না হয়ে তার মাসেল ওয়াস্টিং দেখা যায়, মাসেল ওয়াস্টিং, হ্যাঁ, ডিসপ্লেশিয়া, পরে আসছে ডিস্ট্রপি, এগুলো হয় এই সাইকোসোরার মধ্যে। যেমন অস্টিওমেলাসিয়া, বয়স্কদের ক্ষেত্রে দেখেন যে পা বেঁকে যাওয়া, ধনুক আকৃতি হয়ে যায়, এগুলোকে বলা হয় অস্টিওমেলাসিয়া। তারপর হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাটা কি? এই যে যেটা পড়ে আসছে আগে সাইকোসোরা, হ্যাঁ, বা কনজামশন, এটা যখন শিশুর মধ্য দিয়ে প্রবাহিত হয়, শিশুদের শরীরে যায়, তখন হচ্ছে এই স্টোমাটা তৈরি হয়। একই কথা দেখেন, আগেরটা পড়ে আসছে অস্টিওমেলাসিয়া বড়দের ক্ষেত্রে, আর এখানে দেখেন রিকেটস। কিন্তু নামগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ এই নামগুলো আমার দেয়া না, নামগুলো হেনিম্যান সাহেবের দেয়া। এই নামগুলো পড়তে হবে আপনাদের, বা একটু মনে রাখতে হবে। একটু ডিফারেন্টটা দেখে নেন, টিউবারকুলোসিস এবং কনজামশনের মধ্যে পার্থক্যটা কি। কনজামশনটা এই যে আগে দেখে আসছি, যেটা সাইকোসোরা বলা হয়, সেখানে নেক্রোসিস ঘাটা কিছু হয় না। আর টিউবারকুলোসিসের মধ্যে আলসার কিংবা এই গ্যাংগ্রিন দেখা যায়। টিউবারকুলোসিস হচ্ছে সোরা প্লাস সাইকোসিস, সরি সিফিলিস। আর কনজামশন মানে সোরা প্লাস সাইকোসিস। আবার বলি, টিউবারকুলোসিস মানে সোরা প্লাস সিফিলিস, কনজামশন মানে সোরা প্লাস সাইকোসিস। এই যে এখানে তো লেখাই আছে। আচ্ছা, আপনারা দেখতেই পারেন, এখানে আমি ঠিক খেয়াল করি নাই। তো এটা হচ্ছে কমিউনিকেবল, এটা নন কমিউনিকেবল। ফ্যাট অফ স্ক্রোফোলা এন্ড সিউডোসোরা, শেষ পরিণতিটা কি হয় যখন ঠিক মতো ট্রিটমেন্ট করা হয় না দুইটা? শেষ পরিণতিটা হচ্ছে টিউবারকুলার মায়াজমের দিকে যায়, টিউবারকুলোসিস হয়ে যায়, যক্ষা হয়ে যায়, লাং এর ডিজিজ হয়ে যায়। এবং এটার জন্য আলাদা বিশাল পড়া দরকার আছে, টিউবারকুলোসিস কি আসলে, সেটা প্র্যাকটিস অফ মেডিসিনে তো আমরা পড়বো আস্তে আস্তে, সিস্টেমিক্যালি যখন আগাই। এই কথাগুলি লেখা আছে, সোরা প্লাস সিফিলিস মিক্সড কন্ডিশন প্রডিউস সিউডোসোরা এন্ড স্ক্রোফোলা। আগেই বলা আছে, while it did on proper treatment, it convert to tuberculosis manifestation. এটা যখন ট্রিটমেন্ট করা ঠিক মতো হবে না। সো দিস ইজ এ মেডিসিন। দেখেন, এখানে প্রায় 182 মেডিসিন আছে। আর্সেনিক আয়োড, অরামেট, অরাম ভিরিটিকাম, অরাম মিউনেট, কেলিয়ার্স, কেলিসার, মার্ক আয়োড, ফ্লোরিকাম, মার্ক আয়োড রাবার, ফ্লোরেন্সিনাম, মার্কসল, মার্ক হ্যাঁ মার্কসল, মার্কর, নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে স্টিলা, সিফিলিনাম, সাইলিশিয়া, ফাইটোলক্কা, এগুলো সহ দেখেন, এগুলো সবগুলি হচ্ছে সিফিলিস মায়োজম। এখন এই মেডিসিন কখন সিলেকশন করব, যখন হচ্ছে যে তার
সারফেস মায়াজমটা সিফিলিস কন্ডিশনে থাকে। বেশিরভাগ রোগগুলো থাকে তখন এই মেডিসিন গুলো থেকে একটা মেডিসিন কনস্টিটিউশন অনুযায়ী সিমিলার অনুযায়ী এখান থেকে দেখবেন কোনো না কোনো মেডিসিনের মধ্যে পড়ে যাবেই যাবে। ঠিক মতো প্রেসক্রিপশন বা টেস্টিং করতে পারলে মেডিসিন গুলো থেকে সব অবশ্যই পড়বে। সো থ্যাংক ইউ অনেক সময় ধরে থাকার জন্য। আমার মনে হয় ক্লাসটা বোঝার কথা।